হ্যালো এভরিওয়ান, সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এ চ্যাপ্টার 6 জলবায়ু অঞ্চল এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে এগুলো আমি আলোচনা করে দেবো। এই অধ্যায়টা এর আগে আমি লাইন ওয়াইজ বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট অন করে ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমি বইয়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আলোচনা করে দেবো। প্রতিটা পেজ ওয়াইজ আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আজকে আলোচনা করে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই অধ্যায়টা তোমাদের অ্যানুয়াল এক্সামে থাকবে, মানে অ্যানুয়াল এক্সাম মানে থার্ড সামেটিভ এক্সামে থাকবে। তো এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, চ্যাপ্টার 6 হচ্ছে জলবায়ু অঞ্চল। তাহলে জলবায়ু অঞ্চলে আমাদের প্রথমেই জানতে হবে জলবায়ু কাকে বলে। তাহলে জলবায়ু হচ্ছে, দেখো, কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন কোনো আবহাওয়া ও জলবায়ুর মূল উপাদানগুলো, যেমন ধরো উষ্ণতা, বৃষ্টিপাত, তারপরে বায়ুর আর্দ্রতা, বায়ুর গতিবেগ, তারপরে বায়ুর চাপ, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যখন অনেক দীর্ঘ সময় ধরে চলতে থাকে, মানে এগুলো হচ্ছে তোমার 2-1 দিনের ব্যাপার নয় বা 2-1 বছরের ব্যাপার নয়, অনেক দীর্ঘ সময়, মানে 10 বছর, 12 বছর বা আরও অনেক সময় ধরে যখন নির্দিষ্টভাবে এই আবহাওয়াটা স্থায়ী হয় তখন তাকে বলা হচ্ছে জলবায়ু। দেখো, বিভিন্ন ধরনের জলবায়ু এখানে রয়েছে, যেমন ধরো মৌসুমী জলবায়ু অঞ্চল, তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। জলবায়ু অঞ্চলগুলো পরে আমি আলোচনা করে দিচ্ছি, এবং যে প্রশ্নগুলো এই জলবায়ু অঞ্চল থেকে আসবে সেগুলো আমি বলে দেবো। তাহলে এই পেজ থেকে প্রশ্ন আসতে পারে যে জলবায়ু অঞ্চল কাকে বলে, জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কী, এই ধরনের বড় প্রশ্ন তোমাদের আসতে পারে। মানে রচনাধর্মী প্রশ্নের মধ্যে এই প্রশ্ন আসতে পারে, এগুলো 5 মার্কসের প্রশ্ন হিসেবে তোমাদের থাকবে। তাহলে জলবায়ু অঞ্চল কাকে বলে আমি পরে তোমাদের লিখিয়ে দেব, আর প্রশ্নটা এখন তোমরা মার্ক করে নাও যে জলবায়ু কাকে বলে আর জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কী কী। এরপর 52 পেজে চলে আসো। দেখো, প্রথম হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যাধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এই কারণে এই অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। তাহলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কাকে বলে এটা মার্ক করে নেবে এখানকার। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান আর বৈশিষ্ট্য লেখো, এই বড় প্রশ্ন হিসাবে এটা আসতে পারে তোমাদের। তাহলে যখন বড় প্রশ্ন হিসেবে আসবে তখন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তোমাদের অবস্থানটা লিখতে হবে, কোথা থেকে কত পর্যন্ত অবস্থান করছে এটা তোমরা মার্ক করে নাও। তারপর এটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান হেডিং করবে, আর এটা হেডিং করবে ভৌগোলিক অবস্থান, মানে কোন কোন জায়গায় এই জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায়। এরপর জলবায়ুর বৈশিষ্ট্য হেডিং করবে। প্রথমেই হচ্ছে জলবায়ু অঞ্চলের মধ্যে থাকবে উষ্ণতা। উষ্ণতা দেখো, এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, যেহেতু নিরক্ষীয় অঞ্চল তাই জন্য এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, আর এখানে বেশি উষ্ণতার জন্য বার্ষিক উষ্ণতার সাথে সাথে এখানে আর্দ্রতাও বেশি থাকে। রাতে উষ্ণতা কমে যায়, তাই জন্য একে নিরক্ষীয় অঞ্চলের ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। আর সারা বছর ধরে দিন রাত্রি সমান থাকে, মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি থাকে। এরপরে চলে আসো বৃষ্টিপাত। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত কেমন হয়? দেখো, নিরক্ষীয় অঞ্চলে মোট বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে তোমার 250 থেকে 300 হয়, আর এখানে বিকেলে 3টে থেকে 4টের সময় কিউমুলোনিম্বাস মেঘে আকাশ ঢেকেছে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 o'clock রেন বলা হয়। এইটা তোমরা অবশ্যই মার্ক করে নেবে। এই যে 4 o'clock রেন কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা এখান থেকে এই পর্যন্ত মার্ক করে নেবে। পরের প্রশ্ন আসবে নিরক্ষীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখো, বা এখানকার স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী অভিযোজন কিভাবে ঘটিয়েছে, এই প্রশ্নটাও আসতে পারে, এইভাবে আসতে পারে। তা দেখো, জীব বৈচিত্র্যের মধ্যে প্রথমে আসবে স্বাভাবিক উদ্ভিদ। এখানকার স্বাভাবিক উদ্ভিদের মধ্যে রয়েছে চিরসবুজ অরণ্য। এই অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে, ফুল ফোটে আর ফল ধরে, তাই জন্য একে চিরসবুজ অরণ্য বলা হয়। তাহলে নিরক্ষীয় অরণ্য অঞ্চলকে চিরসবুজ অরণ্য কেন বলা হয়, এর শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এটা তোমরা মার্ক করে নিতে পারো। আর এখানে দেখো, ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। আবার এখানে কি কি গাছ দেখা যায়? দেখো, রাবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রন উড, বাঁশ গাছ দেখা যায়। তারপরে দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ায় নিরক্ষীয় অঞ্চলে শাল, সেগুন, আবলুস, রাবার গাছ দেখা যায়, আর উপকূলীয় অঞ্চলে প্রচুর নারকেল গাছ, তাল গাছ জন্মায়।
তাহলে স্বাভাবিক উদ্ভিদটা তোমরা এইভাবে বইটাও লিখে দিতে পারো, অথবা আমি পরে তোমাদেরকে প্রশ্নগুলো লিখিয়ে দেবো। এরপরে দেখো এখানে দেখো 300 প্রজাতির গাছ, মানে ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিলোমিটার অঞ্চলে 300 প্রজাতির গাছ দেখা যায়। যে গাছ এখানে আর মানে এত প্রজাতির গাছ আর অন্য কোথাও দেখা যায় না। গাছগুলির কাঠ শক্ত ভারী হয়, আর গুঁড়ি খুব লম্বা হয়, মোটা হয় এবং পাতলা পাতাযুক্ত বেশ চওড়া হয়। আর গাছগুলি যে এমন ঠাসাঠাসিভাবে থাকে যে অরণ্যের উপর চাদর মতো ঢেকে যায়। এর মধ্যে সূর্যের আলো তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে স্যাঁতস্যাঁতে অন্ধকার তলদেশে বিভিন্ন লতা গুল্ম পরগাছা এগুলো জন্মায়। নেক্সট হচ্ছে দেখো হেডিং করবে বন্যপ্রাণী। বন্যপ্রাণীর মধ্যে দেখো কি কি বন্যপ্রাণী এখানে দেখা যায়। বাদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ এগুলো দেখা যায়। আর অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, নদী, জলাশয়, প্রচুর কুমির, জলহস্তী এগুলো দেখা যায়। এরপরে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। তাহলে এখানকার অধিবাসীদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, এই প্রশ্নটাও আসতে পারে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্বন্ধে আলোচনা করো, বা তাদের মানে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা কেমন সেটা বর্ণনা দাও। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে বড় প্রশ্ন হিসাবে। তাহলে তোমরা প্রথমে হেডিং করবে অধিবাসী ও জীবনযাত্রা। তাহলে এখানকার অধিবাসীদের জীবনযাত্রা কেমন, মানে কি জলবায়ু অঞ্চলে কি ধরনের মানুষ এখানে বসবাস করে এবং তাদের জীবনযাত্রা কেমন সেটা লিখতে হবে। দেখো জাইরে ও আমাজন অববাহিকার তুলনায় দক্ষিণ পশ্চিম এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোকবসতি বেশি। এবার জাইরে অববাহিকায় পিগমি, উচ্চ আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং ও অন্যান্য উপজাতির মানুষরা এখানকার প্রধান অধিবাসী। আর বনের ফলমূল, বনজ সম্পদ সংগ্রহ, পশু শিকার এই অধিবাসীদের এখানকার প্রধান জীবিকা। এছাড়াও দেখো বর্তমানে অরণ্যের কাছাকাছি আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলার চাষ হচ্ছে। এগুলো তোমাদের লিখতে হবে। এরপরে দেখো চলে আসো খনিজ সম্পদ। খনিজ সম্পদ ও শিল্প। মালয়, টিন, সুমাত্রা, জাভা, বোর্নিওতে প্রচুর খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। আর প্রয়োজনীয় কাঁচামালের অভাবে এখানে ভারী শিল্প গড়ে ওঠেনি। আর স্থানীয় কৃষিজ, বনজ, খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু শিল্প এখানে গড়ে উঠেছে। এরপরে লিখবে হচ্ছে সাম্প্রদায়িক অবস্থা। অস্বাস্থ্যকর জলবায়ু, দুর্গম জঙ্গল, বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব, ম্যালেরিয়া, কালাজ্বরের প্রাদুর্ভাব সবই এখানকার অর্থনৈতিক উন্নতির অন্তরায়। কিন্তু বর্তমানে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে এই অঞ্চলে নতুন করে জনবসতি গড়ে উঠেছে। আবার ক্রমাগত চাহিদায় বসতি, কৃষি শিল্প, পরিবহনের জন্য প্রতিদিন বিরাট এলাকায় বৃষ্টি অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। 1970 সালে ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে এই অঞ্চল বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই লাইনটা তোমরা মার্ক করে নাও, এটা শূন্যস্থান পূরণ হিসাবে বা 1 মার্কসের প্রশ্ন হিসাবে আসতে পারে। এরপরে চলে আসো মৌসুমী জলবায়ু অঞ্চল। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, মানে প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ধরনের বড় প্রশ্ন তোমাদের আসতে পারে। তাহলে এটা তোমরা মার্ক করে নেবে যে মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বললে প্রথমে অবস্থানটা লিখতে হবে, কোথা থেকে কত পর্যন্ত অবস্থিত, মানে কোন অক্ষাংশ থেকে কোন অক্ষাংশের মধ্যে অবস্থান করছে এই মৌসুমী জলবায়ু অঞ্চল, এটা তোমরা মার্ক করে নাও। এরপর কোথায় কোথায় পাওয়া যায়। এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, কাম্বোজিয়া, দক্ষিণ চীন, ফিলিপাইন দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়। এরপর হেডিং করবে উষ্ণতা। দেখো কি কি, মানে কোন শীতকালে কীরকম টেম্পারেচার থাকে আর গ্রীষ্মকালে কীরকম টেম্পারেচার থাকে সেটা তোমাদের লিখতে হবে। তাহলে শীতকালে থাকে হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস থাকে গড় তাপমাত্রা, আর উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর রূপে প্রবাহিত হয়। আবার এর প্রভাবে সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কায় বৃষ্টি হয়। আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত, পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়। এরপরে লিখবে প্রাক মৌসুমী গ্রীষ্মকাল বা গ্রীষ্মকাল, যেটা হেডিং করবে, মানে গ্রীষ্মকালে উষ্ণতা কেমন থাকে সেটা লিখতে হবে। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, আবার 38 ডিগ্রির বেশিও হয় অনেক সময়। অত্যাধিক উষ্ণতার কারণে স্থলভাগের ওপর নিম্নচাপ তৈরি হয় এবং মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ, অসম, মায়ানমারে কিছুটা বৃষ্টিপাত হয়। এবার বর্ষাকালে দেখো কেমন টেম্পারেচার থাকে। বর্ষাকাল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই
আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়, একে মৌসুমি বায়ুর বিস্ফোরণ বলা হয়। তাহলে এটা তোমরা ব্র্যাকেট করে নাও, মৌসুমি বায়ুর বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন কাকে বলে, এইটা তোমরা মার্ক করে নাও এখান থেকে এত পর্যন্ত। আর এই সময় হচ্ছে সর্বাধিক জলীয় বাষ্প থাকে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয় 200 থেকে 300 সেন্টিমিটার। আর মৌসুমী নামে বছরে 1200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এই মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে খুবই অনিশ্চিত, খরা আর বন্যা হওয়ার প্রবণতাও থাকে। এরপরে চলে আসো শরৎকাল। শরৎকালে কেমন টেম্পারেচার থাকে? মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে আবহাওয়া ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয়। বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তৈরি হলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। তাহলে বঙ্গোপসাগরে মানে যখন মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময়ও ঝড় বৃষ্টি হয়, মানে আবহাওয়া আস্তে আস্তে শীতল হতে থাকে, মানে শীতকাল চলে আসে, তখন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়, তখনও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। এরপরে দেখো মৌসুমি জলবায়ু জনজীবনের উপর কীভাবে প্রভাব বিস্তার করেছে, এই প্রশ্নটা তোমাদের আসে। এই পয়েন্টসগুলো তোমরা লিখতে পারো। প্রথম হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এখানে দেখো পর্ণমোচী উদ্ভিদ প্রধানত দেখা যায়। আর এখানে বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বনভূমির প্রকৃতিও পরিবর্তিত হয়। এখানে দেখো যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব বেশি, সেখানে হচ্ছে মেহগনি, শিশু, গর্জন, এই ধরনের চিরসবুজ বনভূমির সৃষ্টি হয়েছে। আর মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেখানে বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার, সেখানে সেগুন, শিমুল, পলাশ, শিরীষ, মহুয়া, আম, কাঁঠাল জাতীয় পর্ণমোচী বৃক্ষের মিশ্র বনভূমি দেখা যায়। এরপরে দেখো শুষ্ক অঞ্চল, যেখানে বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, সেখানে ফণিমনসা, বাবলা, ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায়। আর উপকূল অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া গাছের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এরপরে হেডিং করবে বন্যপ্রাণী। বন্যপ্রাণী হচ্ছে কি কি দেখা যায়? বন্যপ্রাণী দেখো হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভালুক, বানর, শিয়াল, হায়না, সাপ ছাড়াও বিশেষ অঞ্চলে বাঘ, যেমন সুন্দরবনে বাঘ বিখ্যাত, আমরা সবাই জানি। আর দেখা যায় সিংহ, গুজরাটের গির অরণ্যে সিংহ ফেমাস, সেখানকার প্রাণীর মধ্যে সিংহ ফেমাস। আর উপকূল নদীমোহনায় কুমির, নদী জলাশয়ে প্রচুর মাছও পাওয়া যায়। এরপরের পেজে চলে আসো। এরপর হেডিং করবে কৃষিকাজ। কৃষিকাজ দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধান হচ্ছে ধান আর পাট উৎপাদন হয়। আর এখানকার অনুকূল জলবায়ু আর উর্বর মাটির জন্য এখানে কৃষিকাজ অত্যন্ত উপযুক্ত। কি কি হয় দেখো? ধান, পাট, গম, আখ, তুলা, তৈলবীজ, চা, কফি, রাবার প্রধান এই অঞ্চলের ফসল। এছাড়াও আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, পেয়ারা প্রভৃতি ফলও এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। নেক্সট হচ্ছে খনিজ সম্পদ ও শিল্প। এই অঞ্চলের জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ, তাই এখানে কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইড, খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। আবার বড় শিল্পের মধ্যে পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প প্রধান। তাহলে খনিজ সম্পদের শিল্পটা এইভাবে তোমরা লিখতে পারো। নেক্সট হচ্ছে পরিবহন ব্যবস্থা। কি কি পরিবহন, এগুলো আন্ডারলাইন করে নাও। পরিবহন হচ্ছে এখানে মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিকাংশ হচ্ছে সমতল ভূপ্রকৃতি, তাই জন্য এখানে সড়ক, রেল, জলপথ, আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থাই উন্নত। তাহলে যেহেতু এখানকার ভূপ্রকৃতি সমতল প্রকৃতি, তাই সব ধরনের পরিবহন ব্যবস্থাই এখানে উন্নত প্রকৃতির। নেক্সট হচ্ছে জনবসতি। কি কি জনবসতি দেখো এখানে অনুকূল জলবায়ু, উর্বর মাটি, তারপরে কৃষিকাজে সমৃদ্ধ এবং উন্নত পরিবহন ব্যবস্থার জন্য এই অঞ্চলে সর্বাধিক জনবসতি রয়েছে। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ব্যাংকক, নমপেন এর মতো বড় বড় জনবহুল শহর রয়েছে এই অঞ্চলে। তাহলে কি কি শহর এখানে গড়ে উঠেছে যেখানে জনবসতি অনেক বেশি, তাদের মধ্যে যে যে শহরগুলো আছে এগুলো তোমরা লিখে দেবে। নেক্সট হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা। অনুকূল জলবায়ু, কৃষিজ, বনজ ও খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি, আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাহলে এই প্রশ্নটা দিলে তোমরা এই পয়েন্টসগুলো লিখে আলোচনা করে দেবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। নেক্সট দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য কি, এই প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রথমে অবস্থান লিখবে, তারপরে জলবায়ুর বৈশিষ্ট্য লিখে দেবে। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থানটা ফার্স্টে লিখবে। তাহলে কোথা থেকে কোন অক্ষাংশের মধ্যে এই জলবায়ু দেখা যায় এটা তোমরা ফার্স্টে লিখে দেবে, এবং কোন কোন দেশে এই জলবায়ু দেখতে পাওয়া যায় এগুলো লিখতে হবে। ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, পূর্বাতন যুগোস্লাভিয়া, এশিয়া, তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন,
আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনেশিয়া, এই 16টি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর আধিক্য দেখা যায়। এরপরে লিখবে জলবায়ুর বৈশিষ্ট্য। জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে লিখবে উষ্ণতা। এখানকার গড় উষ্ণতা হচ্ছে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে গ্রীষ্মকালের টেম্পারেচার। আর শীতকালে থাকে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর বার্ষিক গড় তাপমাত্রার প্রসার থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে গ্রীষ্মকালে উচ্চচাপ বলয় অবস্থান করে এবং স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকায় রাতের তাপমাত্রা কমে যায়। বৃষ্টিপাত দেখো শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 150 সেন্টিমিটার হয়। আর অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকায়। আর উপকূল থেকে ভেতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে এবং শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। তাহলে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কেন বলা হয়, এই তোমরা এই প্যারাটা মানে বৃষ্টিপাতের এই প্যারাটা তোমরা মার্ক করে নাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের শর্ট কোশ্চেন 2-3 মার্কসের প্রশ্ন হিসাবে এই প্রশ্নটা আসে। নেক্সট লিখবে জীব বৈচিত্র্য। তাহলে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্যের পরিচয় দাও বা ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তাহলে ফার্স্টেই লিখবে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ যদি চায় তাহলে শুধু স্বাভাবিক উদ্ভিদটা তোমরা লিখে দেবে, বর্ণনা করবে। স্বাভাবিক উদ্ভিদটা দেখো শুষ্ক গ্রীষ্ম এবং আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে দেখো বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। এখানে 3 ধরনের উদ্ভিদ জন্মায়, স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। একটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, চিরসবুজ উদ্ভিদ আর গুল্ম জাতীয় উদ্ভিদ। এবং সরলবর্গীয় উদ্ভিদের মধ্যে রয়েছে পাইন, ফার, সিডার। চিরসবুজ উদ্ভিদের মধ্যে রয়েছে ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। আর গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে ম্যাপেল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার। আর এখানে জলপাই গাছ হচ্ছে অন্যতম প্রধান উদ্ভিদ এই জলবায়ু অঞ্চলে। এটা তোমরা কিন্তু লিখবেই। নেক্সট হচ্ছে প্রাণীজগৎ ও পশুপালন। বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ কম, তাই এখানে ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। আর উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট বেশি পালিত হয়। তাহলে স্বাভাবিক উদ্ভিদ প্রাণীজগৎটা আলোচনা করে দিলাম। তাহলে এটা জীব বৈচিত্র্যের পরিচয় দাও, এই প্রশ্ন মানে এই ধরনের পয়েন্টসগুলো তোমরা ব্যাখ্যা করবে। এরপরে লিখবে দেখো এখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের মানে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক কার্যকলাপ আলোচনা করো, অথবা ভূমধ্যসাগরীয় অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রা কীরকম সেটা বর্ণনা দাও। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসে। প্রথমে হেডিং করবে কৃষিকাজ। তাহলে এখানে হচ্ছে মাঝারি বৃষ্টিপাত, নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। প্রধান ফসল হচ্ছে গম, আর এছাড়াও জব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদন হয়। আর তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলের রেশম শিল্প গড়ে তুলেছে। এরপরে দেখো ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর, নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। তাহলে এই অঞ্চলকে ফলের ঝুড়ি কেন বলা হয়, এইটা ব্র্যাকেট করে নাও। এই প্যারাটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে। আমি বইটা পুরো আলোচনা করে দিচ্ছি প্রতিটা পেজ, এবং কী ধরনের শর্ট কোশ্চেন আসবে, কী ধরনের ব্রড কোশ্চেন আসতে পারে পরীক্ষায় আমি সেগুলো বলে দিচ্ছি। এই যেগুলো আমি মার্ক করতে বলছি এগুলো তোমরা মার্ক করে নাও। এর পরের পেজে চলে আসো। এরপর হেডিং করবে খনিজ সম্পদ ও শিল্প। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ার খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। তাহলে খনিজ সম্পদে খুব একটা সমৃদ্ধ নয়, এবং কি কি খনিজ সম্পদ পাওয়া যায় সেগুলো তোমাদের লিখতে হবে। অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত, এবং কৃষির কাজ, ফলের চাষ, ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি, ব্যবসা বাণিজ্য হচ্ছে প্রধান জীবিকা। যেহেতু এখানে বিভিন্ন মূল্যবান ফল পাওয়া যায় তাই এখানে ফল ভিত্তিক বিভিন্ন মানে শিল্প আর ব্যবসা বাণিজ্য প্রধান হচ্ছে জীবিকা। ইতালি, ফ্রান্সে প্রচুর আঙুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল
তৈরি শিল্প প্রসিদ্ধ। এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। আর অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য যেমন জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প, এগুলো মানে প্রধান শিল্প হিসাবে গড়ে উঠেছে। এখানকার মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট হেডিং করবে জনবসতি। তাহলে এখানকার জনবসতি কীরকম? এখানকার যেহেতু মনোরম আবহাওয়া, স্বাস্থ্যকর জলবায়ু এবং উন্নত অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে, তাই এই কারণে এই অঞ্চল প্রচুর জনবহুল আর অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। এছাড়াও অতীতে গ্রিক, মিশরীয় ও রোমান সভ্যতা বিকশিত হয়েছিল। এরপরে চলে আসো নেক্সট পেজে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য মানে জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটা বড় প্রশ্ন হিসাবে আসে। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান ফার্স্টে লিখতে হবে। তাহলে এখানকার মানে কোথা থেকে কত পর্যন্ত এই জলবায়ু অঞ্চল অবস্থান করছে এটা তোমরা লিখবে। এরপরে হেডিং করবে এখানকার তাহলে জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালীন জলবায়ু আর গ্রীষ্মকালীন জলবায়ু। শীতকালীন জলবায়ুর মধ্যে রয়েছে দেখো বছর অধিকাংশ সময় শীতকাল থাকে। এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আর এখানে 8 থেকে 9 মাসই শীতকাল থাকে। আর সাইবেরিয়ার ভারখয়ানক্স হচ্ছে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান। আর ভয়ঙ্কর শীতে এখানে এই অঞ্চল তুষারে ঢাকা পড়েছে এবং মাঝে মাঝে তুষারপাত, তুষারঝড়ও চলতে থাকে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। একটানা অন্ধকার রাতে মাঝে মধ্যে 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোকছটা দেখা যায়, যেটা সুমেরু প্রভা ও কুমেরু প্রভা নামে পরিচিত। নেক্সট লিখবে গ্রীষ্মকালীন জলবায়ু। এখানে 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2-3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। এই সময় গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। আর আকাশের সূর্য খুব অল্প সময়ের জন্যই অস্ত যায়। আর 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকে এবং তির্যক সূর্যরশ্মির জন্য কিন্তু উষ্ণতা খুব একটা বেশি থাকে না। মানে 22 থেকে 23 ঘন্টায় দিনের আলো থাকে, কিন্তু যেহেতু মানে স্ল্যান্টিং রেস হয়, তির্যক সূর্যরশ্মি পড়ে, তাই জন্য এখানে উষ্ণতা খুব একটা বেশি বৃদ্ধি পায় না। এর পরের পেজে চলে আসো। দেখো নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর ও আশেপাশে অঞ্চলের স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে আকাশে সূর্য দেখা যায়। এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। তাই নিশীথ সূর্যের দেশ কাকে বলে এটা ব্র্যাকেট করে নাও। এই প্রশ্নটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট প্রশ্ন। জলবায়ু অঞ্চল এখানকার জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করেছে, এই ধরনের বড় প্রশ্ন কিন্তু আসে। তাহলে প্রথমেই হেডিং করবে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে বছরের বেশিরভাগ সময়ই এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় কোনো বড় গাছ জন্মাতে পারে না। এখানকার প্রধান স্বাভাবিক উদ্ভিদের মধ্যে হচ্ছে মস আর লাইকেন। এরপর তুন্দ্রা জলবায়ু এখানকার জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, অথবা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসে। দেখো তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা। এখানে অত্যন্ত প্রতিকূল জলবায়ু এবং কষ্টকর জীবনযাত্রার জন্য এখানে জনবসতি বিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এখানে বসবাস করে। তাহলে এখানে কোন ধরনের অধিবাসী দেখা যায়? দেখো গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কার উত্তরাংশে এস্কিমো, রেড ইন্ডিয়ান, ইউরেশিয়া, সাইবেরিয়ায় স্যামোয়েদ, ইয়াকুত, আর ল্যাপল্যান্ডে ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ এখানে বসবাস করে। আর এখানে শীতকালে কৃষিকাজ হয় না, আর এরা যাযাবর জীবনযাপন করে। এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে এবং শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে বাস করে। গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়া তৈরি তাঁবুতে বাস করে। তাহলে এখানে যেটা শীতকালে বরফের ঘরে বাস করে সেটাকে ইগলু বলা হয়, আর গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন শিল মাছের চামড়া তৈরি তাঁবুকে বলা হয় টিউপি। তাহলে শীতকালে একরকমভাবে বাস করে আর গরমকালে একরকমভাবে বাস করে। আর এখানে যাতায়াতের জন্য বরফের উপর চাকাবিহীন স্লেজ গাড়ি আর জলের শিল মাছের চামড়া তৈরি কায়াক নৌকা ব্যবহার করা হয়। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকার করার বর্ষার সূচ তৈরি করে। আর খাদ্যের জন্য শিল, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে এবং সমুদ্রের মাছ ধরে। আর হরিণের দুধ, বেরি, ফল এদের হচ্ছে প্রিয় খাদ্য। তাহলে জীবনযাত্রা সম্বন্ধে আলোচনা করতে বলে তোমরা এইভাবে লিখবে, পয়েন্টস করে লিখতে পারো যে এখানকার অধিবাসীদের খাদ্য কীরকম, তারপরে
বাসস্থান কীরকম, মানে কী ধরনের পশুপালন করে। এরপর দেখো সাম্প্রদায়িক পরিবর্তন। এখানে কি সাম্প্রতিককালে কী কী পরিবর্তন হয়েছে দেখো। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে। আর বর্তমানে এখানে সাম্প্রতিক কী কী পরিবর্তন হয়েছে দেখো। এখানে কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে। আর স্পিটসবার্গে কয়লা, সুইডেনে কির্নু অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন আলাস্কায় সোনা খনিজ তেল এগুলো পাওয়া গেছে। তাই জন্য এখানে কিছু শিল্প গড়ে উঠেছে। আবার রেলপথ, জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগও বেড়েছে। আর সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। আর উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। আর এখানে কিছু অঞ্চলকে বরফমুক্ত করে গ্রিন হাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। আর অধিবাসীরা পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি করছে। তাহলে এই প্যারাটা তোমরা একটু পড়ে নেবে। এখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেই এখান থেকে, তোমরা এই প্যারাটা একটু পড়ে নেবে। তাহলে আজকে আমি এই অধ্যায়টা ভালোভাবে আলোচনা করে দিলাম এবং কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, বড় প্রশ্ন কীরকম আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন কী ধরনের আসতে পারে, এগুলো আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের প্রশ্নগুলো লিখিয়ে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।